বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাতে যাচ্ছি আমি, সেই গল্পটা খুবই মজার হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে। তো আমার জীবনেও স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে অনেক 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 বড় একজন নায়িকা হব, সেটা যে কোনোভাবে। তো যে কোনোভাবে বলতেই যে আসলে এই ঘটনা হবে সেটা কখনোই ভাবিনি। এই মানেটা কি সেটা আমি তোমাদের বুঝিয়ে বলছি। সে যাই হোক, আমার বাড়িতে তেমন টাকা পয়সাওয়ালা বা তেমন কোনো বড় পরিবার থেকে আমি নই, মধ্যবর্তী ঘর থেকে আমি। তো আমার বাবা মা কখনোই চাইতো না আমি নাচ গান শিখি, এসব তারা অ্যালাউ করতো না, পছন্দ করতো না। কিন্তু আমার দাদি আমাকে খুবই ভালোবাসতো। আমার দাদি আমাকে বলতো যে তুই যা চাস তাই হবে, বাস একটু সময় দিয়ে দে। তো আমি ঠিকমতো স্কুলে যেতাম না, খুব রাগ করে থাকতাম, আমাকে নাচের স্কুলে কেন ভর্তি করানো হচ্ছে না। আমি নাচ শিখবো, গান শিখবো, এটা হচ্ছে আমার স্বপ্ন, এটা আমার স্বপ্ন। কিন্তু আমার বাড়ি থেকে এটা কিছুতেই মেনে নিচ্ছে না। তো একদিন স্কুল থেকে আসলাম, আসার পরে খাওয়া দাওয়া করিনি, খুব কান্নাকাটি করছি, প্লিজ দাদু আমার অনেক স্বপ্ন, প্লিজ প্লিজ কিছু একটা করো। আমার দাদি বললো তুই চিন্তা করিস না, যা করার আজকেই করবো, এবার তুই আমার কেরামতি দেখ। একথা বলতে আমার মধ্যে মোটামুটি একটু তাসাল্লি চলে আসলো। আমি বললাম সত্যিই তো করবে দাদি? হ্যাঁ, বললো করব করব করব, তোর বাবা মাকে অফিস থেকে আসতে দে। তো আমার বাবা মা অফিস থেকে চলে আসে, বললো আচ্ছা ঠিক আছে। তারপর আমার বাবা মা অফিস থেকে আসতে দেরি, শুধু ফ্রেশ হয়ে খাবার খাচ্ছে টেবিলে, এমন সময় আমার দাদি খাবার সামনে রেখে খাবারে হাত দিচ্ছে না। আমি তো মানে দরজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেছি যে এরা কী করে। তো মা আর বাবা বলতেছে, মা তুমি খাচ্ছ না কেন, বসে আছো কেন? বলতেছে দাদি যে আমার দাদু ভাই খাচ্ছে না, ঠিক মতো লেখাপড়া করতে পারছে না, একটাই দাদু ভাই আমার, আর তোমরা ওর ইচ্ছে পূরণ করবে না, আর আমি পেট ভরে এখানে খাবো, তোমাদের মতো গিলবো? না, গিলবো না, অনাহারে থাকবো আজকে থেকে আমি। তখন বলতেছে কেন, কি হয়েছে? তখন আমার দাদি বলল যে কেন, তুমি জানো না কি হয়েছে? আচ্ছা, ও নাচ গান শিখতে চায়, সবার জীবনে একটা চয়েস থাকে, তো ওকে নাচ গান শেখাও না কেন? ও বড় হয়ে নায়িকা হবে, সমস্যা কোথায়? তখন বলল, মা তুমিও ওর তালে তাল মিলাচ্ছ? তখন আমার দাদি বলে, হ্যাঁ মিলাচ্ছি, কারণ আমার নাতনি যেটা চায় ওর আনন্দই আমার আনন্দ। তুই বল সব কিছু ঠিকঠাক করে দিবি কি না? ওকে নাচের স্কুলে ভর্তি করবি, গানের ক্লাসে ভর্তি করবি, যদি করিস আমি খাবার খাবো, আর নাহলে না খাবো, অনাহারে থাকবো, তোর বাড়ি থেকে চলে যাব, থাকবো না তোর বাড়িতে। দাদি যখন এভাবে থেট দিতে থাকলো বাবাকে, বাবা কিছুক্ষণ চুপচাপ করে মার দিকে শুধু বারে বারে তাকাচ্ছিল। কিছুক্ষণ পর আবারও দুজন দুজনের দিকে তাকিয়ে মা চোখ ইশারা দিল। দেওয়ার পরে বাবা বলল, ঠিক আছে মা, তুমি যেটা চাইছো সেটাই হবে, তবে একটু সময় দাও। তখন আমার দাদি কোনো মতো একটু খাবার খেয়ে আমার কাছে চলে আসে। আসার পরে আমরা দুজন খুব খুশি হই, দিয়ে হাততালি দিই। দেওয়ার পর পরের দিন সকালে বাবা মা হচ্ছে অফিসে চলে যাচ্ছে, আমি স্কুলে যাব, রেডি হচ্ছি। বলছে তুমি তো জিতে গেছো, তাহলে লেখাপড়াটা ঠিকঠাক করো, আমরা এ মাসের বেতনটা তুলে তার উপরে তো একটা খোঁজ খাজেরও ব্যাপার আছে, কোন স্কুলগুলো নামি দামি ডান্স একাডেমি, তারপরে হচ্ছে গান শেখানোর একাডেমিগুলো, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে বাবা। তখন দাদি আর চোখে আমার দিকেই দেখছিল। তারপরে বাবা মা চলে গেল অফিসে। যাওয়ার পর আমার দাদি আমাকে স্কুলে ছেড়ে দিয়ে আসলো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। যাওয়ার পরে ঠিক কথা মতো আমার বাবা মা আমাকে গান নাচ শেখার সমস্ত ব্যবস্থা করে দিল। আমি সব শিখেও গেলাম খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু এটা আমার চাহিদা ছিল। দেখতে দেখতে আমি বড় হয়ে গেলাম, নিজেই সব কিছু বুঝতে থাকলাম। থাকার পরে বিভিন্ন জায়গায় আমি পোস্ট করি আমার বিভিন্ন ছবি, তারপরে হচ্ছে মানে যা যা লাগে আর কি সব কিছুই করি, ফটোশ্যুট করি, সব কিছু সেন্ড করি। এভাবে আমার সাথে বেশ কিছু ডিরেক্টররা যোগাযোগ করতে থাকে। তো আমি বেশ কিছু জায়গায় গিয়েছি, আমার দাদিকে নিয়ে গিয়েছি, আমার বাবা মা আমার সঙ্গে যায়নি, কারণ তারা এটা পছন্দই করতো না, তারা রাজিই ছিল না এই বিষয়ে। এই জন্য আমার দাদিকে বলা হয়েছে যে তুমি নিয়ে যাও। যাক, শেষ পর্যন্ত হচ্ছে আমি গেলাম। যাওয়ার পরে ওনারা একটা ছবি করবে,
তার জন্য আমাকে চয়েস করেছে। এখন কথাবার্তা সব কিছু ফাইনাল হওয়ার পর এখন চুক্তিপত্রে সই করতে হবে, এরকম একটা বিষয়। তখন আমাকে ডিরেক্টর বলল তার সাথে নাকি এক রাত শুতে হবে, ডিরেক্টরের সঙ্গে শুতে হবে, প্রডিউসারের সঙ্গে শুতে হবে, হ্যাঁ, যদি ক্যামেরাম্যান চায় তার সঙ্গেও নাকি শুতে হবে, মেকআপ ম্যান চাইলে তার সঙ্গেও শুতে হবে। এই কথা শুনে আমি ওখান থেকে চলে আসি। আমি ভাবলাম এরা হয়তো পাজি লোক। তো কিছুদিন পর আমি আবারও এরকম অফার পাই, সেখানে আবার যাই। তো সেখানেও এই একই কাজ। তো আমি সেখানেও নাকচ করে দেই যে নিজের ইজ্জতের বিনিময়ে নায়িকা হতে হবে, সেটা কোথায় লেখা আছে? না, আমি প্রয়োজনে টাকা ইনভেস্ট করব, নো প্রবলেম, বাট আমি ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে ঘুমাবো, তাদের কাছে শরীর বিক্রি করে নায়িকা হতে হবে, ফিল্মে নিজের চেহারা দেখাতে হবে, নো 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 নো, এটা আমাকে দিয়ে কিছুতেই হবে না। তারপরে আমি সেখান থেকেও চলে যাই। যার পরে আবারও কিছুদিন যাওয়ার পর আবারও এরকম একটা অফার পেলাম। পাওয়ার পর সেখান থেকে আমাকে খুবই ভালো একটা অফার করা হলো। এখানে কোনো কিছু না, কারোর সাথে রাতও কাটাতে হবে না, কিছুই করতে হবে না। কিন্তু ওখানে ছিল পুরোই একটা রহস্য, যেটা আমি ভুল করেও বুঝতে পারিনি। যাই হোক, গেলাম, যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। আমরা চুক্তিপত্রে সই করেছি, কাজে নামবো, ডেট টেট সব কিছু হয়ে গেছে, অবরত হয়ে গেল। যাওয়ার পরে আমি যেদিন শ্যুটে ফার্স্ট টাইম ঢোকার পরে আমাকে বলা হইলো যে এ রুমে যাও, তুমি রেস্ট করো। হ্যাঁ, গেলাম। আমার দাদি আমার সঙ্গে আসে বাহিরে, ওনারা যে দাদিকে জুস দিছে খাওয়ার জন্য। দাদিকে এমন কিছু মিশাই দিছে, ওটা তো অচেতন হয়ে যাওয়ার কিছু একটা মিশাই দিছে। দেওয়ার পরে আমার এই 3 স্টেপে যাদের সঙ্গে দেখা হয়েছে তারা যৌথভাবে এই বিষয়টা করেছে। হ্যাঁ, করে ওরা যতজন ছিল সবাই মিলে পুরো রাত মানে আমাকে এমনভাবে টর্চারিং করেছে, শারীরিক টর্চারিং যা বলে বোঝানো যাবে না। প্রথমে যে ইনভেস্টর ছিল প্রডিউসার, সে আসলো। আসার পরে আমি যখন বিষয়টা নিয়ে হস্তানস্তা শুরু করলাম, তখন বলল তোমাকে চাইলে অচেতন করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানো? তুমি না অনেক দেমাগী। আর তুমি কি জানো, মিডিয়াতে নায়িকা হতে গেলে একটু তো ছাড় দিতেই হয়, একটু ডিরেক্টর প্রডিউসারকে তো খুশি করতে হয়। এটা না করলে কি হয় বলো? আমি বললাম তোমাদের মনের আশা কখনো পূরণ হবে না, মানে হবে না। আমি তোমাদের নামে মানহানির মামলা করব। এই কথা বলতেই আমার গালে একটা চড় দেয়। দেওয়ার পরে আমার হাত দুটো বেঁধে ফেললো, ফেলে আমার মুখে একটা রুমাল ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিল। দিয়ে আমার জামা কাপড়গুলো টাইনা টাইনা ফাইরে দিয়ে প্রথমে কচি কচি ডাবের পানি খাওয়া থেকে শুরু করছে। ডাবগুলো চিপছিল আর পানি খাচ্ছিল। খাইতে খাইতে মনে করো চলে গেল ছোট্ট সেই পুকুরের মধ্যে। যাওয়ার পর সেখানে পুরোই মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া শুরু করলো। করার পরে তো মধুর মতো সব কিছু ঝরতে থাকলো। তখন এক প্রকার আমি পাগল হয়ে গেলাম, কারণ এই ধরনের স্পর্শ তো এর আগে আমি কখনোই পাইনি। তো এইভাবে করতে 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 যখন মনে করো সেট করে স্টার্ট করছে, তখন তো মারাত্মক ব্যথা ছিল, কারণ আমি এর আগে কখনোই এই ধরনের কোনো কিছু করিনি। তো এভাবে ওরা সবাই আমাকে ব্যবহার করলো। ওরা 4 জন ছিল। তারপর আমাকে বললে এই বিষয়গুলো যদি বাহিরে কোনো অবস্থায় কেউ জানতে পারে, তোমাকে কিন্তু ছাড়বো না, মেরে ফেলবো। তোমাদের বাড়িতে যারা আছে তারাও কিন্তু বাঁচবে না। আমি ঠিক ওখান থেকে বললাম ঠিক আছে, যা হবার তা তো হয়ে গেছে, আর কাউকে কিছু বলতে গেলে তো আমারই মান ইজ্জত থাকবে না। ওকে। তারপরে আমি ওকে কিছু সময় ভুলিয়ে ভালিয়ে ওদের মতো করে ওদের সাথে চলতে থাকি। অন্যদিকে আমার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে, কিন্তু কাউকে কিছু বুঝতে দিই না। আমি দাদিকে হোশে আনার চেষ্টা করছিলাম। আমি একটা ক্যাব ফোন করে দিই, ক্যাব এসে রেডি হয়ে থাকে, দাদিকে নিয়ে আমি ডাইরেক্ট থানায় চলে যাই। যে ওদের সবার নামে কমপ্লেন করে দেই। ওরা রাতারাতি ওদেরকে সবাইকে অ্যারেস্ট করে নেয়। করার পরে মোটামুটি যিনি এটার মাস্টার মাইন্ড ছিল,
তার তো ফাঁসির সাজা হয়ে গেছে, হ্যাঁ, বাকিরা সঙ্গ দেওয়ার কারণে তাদেরও হয়েছে। তো এই গল্পটা তোমাদের সঙ্গে আমি এই কারণেই শেয়ার করলাম। দেখো, পৃথিবীর কোনো কিছুই আমাদের ইজ্জত বা মান সম্মানের থেকে বড় নয়, হতে পারে না। তো আমার এটা জিদ ছিল, বাবা মামাকে নিষেধ করেছে, আমি তাদের কথা অমান্য করেছি। সবসময় ছোটোবেলা থেকে শুনেছি বড়রা, বাবা মা যা বলে ভালোর জন্যই বলে, যা করে ভালোর জন্যই করে। আসলে ওনাদের এই না শব্দটার মধ্যে হয়তো বা আমার জন্য মঙ্গল ছিল, যা আমি কখনোই বুঝতে পারিনি। আর যখন বুঝেছি তখন নিজের সর্বস্ব শেষ করে ফেলেছি। সর্বশেষ কথা যে আমার মতো ভুল তোমরা কেউ করো না। এই জন্যই গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।